গোপালগঞ্জে হামলার ঘটনায় 22 ঘন্টার কারফিউ চলছে। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, গোপালগঞ্জে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, আমাদের সবশেষ জানাবেন। আমি রয়েছি যে গতকাল যে স্থানটিতে রণক্ষেত্রে পরিণত হয়েছিল পৌর উন্মুক্ত যে মঞ্চ, সে মঞ্চের সামনের সড়কে এখানটায় এখন যে পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছে তারা কিন্তু যে ইটপাটকেল পড়ে থাকা সংঘর্ষে যে উপকরণগুলো সেগুলিতে সংগ্রহ করছে, পরিচ্ছন্ন কর্মীরা পরিচ্ছন্ন কাজে নিয়োজিত রয়েছে এবং বলা যায় যে কারফিউটা অনেকটা ঢিলে ঢালাভাবে পালিত হচ্ছে। বিশেষ করে যে মহাসড়কের যে যানবাহনটা সেটা কিন্তু ট্রাক, বাসের যানবাহন যে চলছে, অনুরূপভাবে যে আভ্যন্তরীণ যে সড়কগুলো সেখানটায় কিন্তু যে ব্যাটারি চালিত অটোরিকশা, রিক্সা এবং ভ্যান, মোটরসাইকেল এই যানবাহনগুলো চলাচল করছে। তবে যে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আদালত কার্যক্রম বন্ধ রয়েছে, যার কারণে যে এই সকল কার্যক্রমে সেবা নিতে আসে যারা, তারা কিন্তু অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। যার কারণে এখন কিন্তু পরিচ্ছন্ন করে নিয়োজিত রয়েছে এবং এটা থাকছে যে বিশেষ করে নিরাপত্তা কর্মীদের কিন্তু মাঝে মধ্যে পুলিশের টহলের যে গাড়িগুলো সেগুলো দেখা মিলছে। ওইভাবে যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোর দেবে এমনটি নয়। তো সেই সঙ্গে থাকছে যে এই কারফিউর যে বিষয়টি থাকছে, যে কারফিউর প্রতি যে যত্নশীল যা তারা কিন্তু কারফিউকে যত্নের সঙ্গে নিয়েছে এবং যারা অনেকেই আছেন অতি প্রয়োজন বা শিথিল যে বিষয়গুলো আছে সেইগুলো কিন্তু নজরে আনছে এবং থাকছে যে জরুরি সেবা যেগুলো, সেই জরুরি সেবা যারা রয়েছে সেই জরুরি সেবায় নিয়োজিত বা কাজে নিয়োজিত তারা যেমন বের হয়েছে, অনুরূপভাবে অনেকে জরুরি সেবা নিতে বের হয়েছে এবং কারফিউ যে আওতামুক্ত যে বিষয়গুলি, পচনশীল দ্রব্য এগুলোই কিন্তু পরিবহন হয়ে দেখেছে। যার কারণে যে এখনটা কিন্তু অনেকটাই যে গতকাল যে উত্তাল হয়েছিল, যে রণক্ষেত্রে পরিণত হয়েছিল যে গোপালগঞ্জ, সেটা অনেকটাই শান্ত এবং এখানটায় বলা যায় শুনশান যে নিরাপত্তা, সেই নিরাপত্তা অনেকটাই বাস্তবায়িত হচ্ছে এবং এই নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারাও নিয়োজিত রয়েছেন এই কাজে, কিন্তু দায়িত্বশীল কাজে রয়েছেন এবং এখানটায় যে আদালত পাড়া রয়েছে, আদালত পাড়ার কার্যক্রম যে বন্ধ রয়েছে, অনুরূপভাবে অফিস আদালতের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। যার কারণে যে দুর্ভোগে পড়তে হয়েছে এখানে যারা এই সেবা নিতে আসা আদালতে এবং অফিস, আদালত, ব্যাংক, বিমায়। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ। এনসিপির জুলাই পদযাত্রা আজ যাচ্ছে ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জে। দেশ গড়ার অভিযাত্রায় তরুণ রাজনীতিবিদরা এই 3 জেলায় সভা করবেন, কথা বলবেন সাধারণ মানুষের সাথে। দুপুর 12টার পরে ফরিদপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করার কথা রয়েছে, সেখানেই হবে পথসভা। ফরিদপুর থেকে পদযাত্রা যাবে পাশের জেলার রাজবাড়ী, তারপর পদ্মা নদী পেরিয়ে জুলাই পদযাত্রা যাবে মানিকগঞ্জ। এদিকে বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে রণক্ষেত্রের সৃষ্টি হয়। ওই দিন মাদারীপুরের পদযাত্রা স্থগিত করা হয়। জুলাই পদযাত্রার 17তম দিনে ফরিদপুর যাবে এনসিপির নেতারা। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল হক পিকুল। পিকুল, ফরিদপুরের সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। যে দেশ গড়ার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির সারা দেশব্যাপী কর্মসূচির আওতায় কিন্তু ফরিদপুরের আজকের সকাল থেকেই একটা পদযাত্রা হওয়ার কথা ছিল, কিন্তু গোপালগঞ্জের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পদযাত্রাটি হয়নি। তবে আমি যেখানে দাঁড়িয়েছি এটা জনতা ব্যাংকের মোড়ে, এখানে সভাস্থলে 11টার সময় তারা সভা করবেন বলে জানালেও কিন্তু তারা পরবর্তীতে ফরিদপুরের যে যুগ্ম সমন্বয়ক এস.এম. জাহিদ জানিয়েছেন যে তারা 11টার দিকে সার্কিট হাউসে আসবেন, সার্কিট হাউসের পরে 12টার দিকে এই সভাস্থলে এসে এখানে পথসভা করবেন। পথসভা শেষে তাদের একটা পার্টি অফিস সেটের উদ্বোধন করবে লাবলু মিয়া সড়কে। এরপরে তারা পরবর্তী তাদের যে যাত্রা রাজবাড়িতে যে উদ্দেশ্যে রওনা দেবেন। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের। এছাড়া কিন্তু ফরিদপুরের বর্তমানে যে অবস্থা, প্রশাসনের পক্ষ থেকে পুলিশের যে নজরদারি, অতিরিক্ত নজরদারি দেওয়া হয়েছে, মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ রয়েছে এবং পরিবেশ কিন্তু ফরিদপুরে একেবারেই শান্ত, তেমন কোনো বিশৃঙ্খল ঘটনা এ পর্যন্ত পাওয়া যায়নি এবং প্রশাসনের পক্ষের থেকে জানানো হয়েছে যে তারা আশা করছেন যে তাদের ফরিদপুরের পরিবেশ শান্ত থাকবে এবং তারা সফলভাবে এই কর্মসূচি পালন করতে পারবে। এই ছিল আমার কাছে ফরিদপুরের নাগরিক পার্টির সর্বশেষ সংবাদ। পিকুল, ধন্যবাদ।
আজ গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার দুপুরে এনসিপির পদযাত্রাকে ঘিরে সহিংসতার ঘটনায় কেবল ওই জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সকালে ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। সময়সূচি অনুযায়ী বিকেলেও একাধিক বিষয়ের পরীক্ষার পরবর্তীত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলাটিতে বুধবার রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। গোপালগঞ্জের ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল করায় প্রত্যাহার করা হয়েছে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমানকে। বুধবার সন্ধ্যায় ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেয়া একটি পোস্টে মুশফিকুর রহমান লেখেন, ট্যাঙ্কের এসি খুব আরামদায়ক শুনেছি। এর পরপরই দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। রাত ৮টার দিকে সংগঠনের নেতারা প্রধান ফটকে অবস্থান নেন। আন্দোলনকারীদের অভিযোগ, এ পোস্টের মাধ্যমেই গোপালগঞ্জের ঘটনায় আহত নেতাকর্মীদের ব্যঙ্গ করা হয়েছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি চলছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে গত ১ জুন হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পায় রাষ্ট্রপক্ষ। গেল বছরের ১ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। ২০১৮ সালে বিচারিক আদালতের রায়ে লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন, আহত হন কয়েকশো। দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। এ বছরের শুধু জুন মাসেই ডেঙ্গু আক্রান্ত ছাড়িয়েছে ৫,৫০০। এদিকে জুন মাসে দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। আগামী ২ মাসে এ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। তারা বলছেন, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা না নিলে দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মহাখালীর ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিনই রোগীদের এমন ভিড়। মশাবাহিত রোগ ডেঙ্গু, চিকুনগুনিয়ায় আক্রান্তদের সংখ্যাই এখানে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, জুলাইয়ের ১৬ তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু পুরো জুন মাসের হিসাবের কাছাকাছি। এদিকে শুধু জুনেই রোগী ও মৃত্যুর সংখ্যা এক লাফে গেল ৫ মাসের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দেশের সব জেলায় এডিস মশার লার্ভার ঘনত্বের সূচক ব্রেটো ইন্ডেক্স ২০-এর উপরে পাওয়া গেছে। যখন কোনো একটি এলাকায় ব্রেটো ইন্ডেক্স ২০-এর উপরে থাকে, তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী সেই এলাকাতে এডিস মশাবাহিত রোগ বাড়ার একটি ঝুঁকি তৈরি হয়। এই মুহূর্তে প্রায় প্রতিটি জেলাতেই ব্রেটো ইন্ডেক্স ২০-এর উপরে আছে। এই অবস্থা চলতে থাকলে চলতি জুলাই এবং আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এমন শঙ্কার কথাই বলছেন বিশেষজ্ঞরা। তবে এখনো সময় আছে, জুলাই মাস চলছে। এখনো যদি আমরা জোরে সোরে এডিস মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা জোরদার করতে পারি, তাহলে আমরা হয়তো এটা কাটিয়ে উঠতে পারবো। আমার ধারণা যে এই জুলাইয়ের শেষ দিকে বা আগস্টের প্রথমার্ধে আমরা একটা বড় সংখ্যক রোগী পাওয়ার একটা ঝুঁকি আছে। তো আমাদের সেই জন্য এখন খুব জোর দেওয়া দরকার যে গ্রামে আমরা যেন এডিস মশা নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করি। যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে ২০২৩ সালের চেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে দেশ, এমন সতর্কবার্তাও দিচ্ছেন বিশেষজ্ঞরা। দ্রুত শনাক্ত না হলে এটা জটিলতা বাড়ে এবং মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। নানা সংকটে জর্জরিত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যার হাসপাতালে প্রতিদিন আউটডোরে চিকিৎসা নিতে আসেন ২ থেকে ৩ শতাধিক রোগী। ইনডোরেও থাকতে হয় গাদাগদি করে। প্রশাসনিক কর্মকর্তা সহ ২৮ জন চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মরত মাত্র ৫ জন। মোংলা উপজেলার নিম্ন ও মধ্যবিত্তের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল ৫০ শয্যার এই হাসপাতাল। এখানে নেই চিকিৎসক সহ পর্যাপ্ত জনবল ও চিকিৎসা সরঞ্জাম।
প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন কয়েকশো রোগী। হাসপাতালটিতে ধারণ ক্ষমতার চেয়ে রোগীর চাপ দ্বিগুণ। বেডে জায়গা না পেয়ে অনেকেই চিকিৎসা নেন হাসপাতালের মেঝে বা বারান্দায় বসে। হাসপাতালটিতে জনবল বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম বাড়ানোর দাবি রোগীদের। ডাক্তারে সিরিয়াল 40 জনের পরে আমার ছেলের দেয়া ইমার্জেন্সি রুগী আমি এমন যদি না দেখাতে পারি তা 47 জনের পরে তো আমার লাশ দেখাতি। এই জায়গা আসলে এই জায়গা দিতে সিট নাই। সেবার মান বাড়াতে আরো জনবল প্রয়োজন বলছেন চিকিৎসকরা। প্রতিটা ধাপে হচ্ছে আপনার জনবল সংকট তীব্র এবং এতে হচ্ছে আমাদের ওভারটাইম ডিউটি করেও আমাদের হচ্ছে সামাল দিতে পারছি না। হাসপাতালটি 50 থেকে 100 শয্যা করার তাগিদ স্বাস্থ্য কর্মকর্তাদের। সরকারি বেসরকারি মিলে এখানে আসলে স্বাস্থ্য সেবার মান যতটুকু হওয়া উচিত এখন পর্যন্ত ততটুকু হয়নি। মোংলাতে সবসময় সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি 50 শয্যা হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করার জন্য। 1998 সালে নির্মাণের পর থেকে হাসপাতালটি আজও একই অবস্থায় আছে। অবকাঠামো উন্নয়ন সহ আধুনিকায়নের দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। মাত্র 3 জন চিকিৎসক দিয়ে চিকিৎসা কার্যক্রম চলছে জয়পুরহাটের 50 শয্যার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে চরম ভোগান্তিতে সেবা নিতে আসা রোগীরা। 3 চিকিৎসক বহির্বিভাগে প্রতিদিন 3 থেকে 400 রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম। চিকিৎসক সংকটে স্টাফদের দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। 3 জন মেডিকেল অফিসার ও 1 জন ডেন্টাল সার্জন। দীর্ঘদিন ধরে এ নিয়েই চলছে জয়পুরহাটের আক্কেলপুর 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন 3 থেকে 400 রোগী। ফিজিওথেরাপিস্ট ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। সামান্য একটু ইনফেকশনের জন্য আমার বাবাকে এখান থেকে জয়পুরহাটে পাঠাচ্ছে। এত বড় একটা প্রতিষ্ঠান আছে, এখানে কোনো ডাক্তার যদি না থাকে তাহলে সব বন্ধ করে দেখ, আর না হলে এখানে ভালো চিকিৎসক এখানে নিয়োগ করুক। অ্যাসিস্ট্যান্টটা কি আমরা দেখাবো? আমরা এখানে ভালো ডাক্তার চাই। ভোগান্তি দূর করতে চিকিৎসক পদায়নের দাবি দায়িত্বশীলদেরও। আউটডোরে এবং এমার্জেন্সিতে দাঁড় থেকে 200টা রোগী দেখতে হচ্ছে। ডাক্তার বৃদ্ধি করা হোক, আমাদের রোগীর সেবা দেওয়া নিশ্চিত যেন হয়, এই ব্যবস্থা যেন গ্রহণ করা হয়। চিকিৎসক সংকট ও নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে রোগীদের যথাসাধ্য সেবা দেওয়ার কথা জানান স্বাস্থ্য কমপ্লেক্সের শীর্ষ কর্মকর্তা। সীমিত সংখ্যক চিকিৎসক নিয়ে আমরা কিন্তু সেবা দিয়ে আসছি। অন্য উপজেলা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে সপ্তাহে 2 দিন আমরা গাইনি বিষয়ে এই সেবা দিয়ে আসছি এবং সপ্তাহে 1 দিন সিজারিয়ান সেকশন বা অন্যান্য যে অপারেশনগুলো এগুলো করছি। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে 11 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও 15 জন মেডিকেল অফিসারের বিপরীতে রয়েছে মাত্র 4 জন। ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরের 50 শয্যা বিশিষ্ট হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে 10 জন চিকিৎসকের চাহিদা হলেও আছেন মাত্র 2 জন। চিকিৎসক সংকটে পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার হাজারো মানুষ। সংশ্লিষ্ট দপ্তরে চিকিৎসকের চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 3 ইউনিয়ন ও 1 পৌরসভা নিয়ে গঠিত হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন এই হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসেন 400 থেকে 500 জন এবং জরুরি বিভাগে আসেন শতাধিক। দীর্ঘদিন ধরে এসব রোগীকে সেবা দিচ্ছেন মাত্র 2 জন মেডিকেল অফিসার। বর্তমানে আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হচ্ছেন এই অঞ্চলের মানুষ। তাদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন 2 চিকিৎসক। সংশ্লিষ্টরা বলছেন মাত্র 2 জন চিকিৎসক দিয়ে সেবা দেয়া কঠিন হয়ে যাচ্ছে। এই 2 ডাক্তার আমাদের কি আমাদের খেদমত করবে? ডাক্তার তো আসতে আসতে যখন ভর্তি করে তখন আসে না। একটু আইভি ফ্লুইড সংকট আছে, নরমাল স্যালাইন। চিকিৎসকরা বলছেন চিকিৎসক সংকটে এই উপজেলার মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বাস্তবতা হচ্ছে 2 জন মেডিকেল অফিসারের পক্ষে অসম্ভব যে তারা 24 ঘন্টা 24/7 সার্ভিস দিবেন। রোগীরা যে পরিমাণ এক্সপেকটেশন নিয়ে আমাদের কাছে আসবে, আমাদের এই ম্যান পাওয়ারে আসলে অসম্ভব যে আমরা সেই এক্সপেকটেশন তাদের পূরণ করতে পারব। এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে চিকিৎসকের চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। কাগজে কলমে 4 জন থাকলে আমাদের মেডিকেল অফিসার আছে শুধু 2 জন। তো 2 জন মেডিকেল অফিসার দিয়ে আসলে আমাদের কাজ চালানো খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ডাক্তারের চাহিদা চেয়ে আমরা চিঠি দিয়েছি উদ্বোধন কর্তৃপক্ষকে। দ্রুত চিকিৎসক সংকট কাটিয়ে সেবা প্রত্যাশীদের দুর্ভোগ কমবে এমনটাই আশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।
নিষ্কাশন ব্যবস্থা না থাকায় 1 যুগ ধরে জলাবদ্ধতার কবলে থাকা কুমিল্লার প্রধান খাদ্য সংরক্ষণাগার এখন বেহাল। সংরক্ষণাগারের গুদামগুলো অকেজো হওয়ায় কমছে খাদ্যশস্য ধারণ ক্ষমতা। এদিকে পুরো এলাকা পানিতে নিমজ্জিত থাকায় গুদামগুলোতে মালামাল আনা নেওয়া সহ প্রতিদিনের কার্যক্রম ব্যাহত হচ্ছে। নষ্ট হচ্ছে গুদামে সংরক্ষণে থাকা ধান, চাল সহ অন্যান্য খাদ্যশস্য। কুমিল্লার ধর্মপুরে 1958 সালে স্থাপিত প্রধান খাদ্য সংরক্ষণাগারে নতুন পুরাতন মিলে 14টি গুদাম রয়েছে, যেখানে ধারণ ক্ষমতা ছিল 10,000 টনেরও বেশি। তবে পানিতে নিমজ্জিত হয়ে 7টি গুদাম এখন পরিত্যক্ত। এই খাদ্য সংরক্ষণাগারে পণ্য রেশন দেওয়া হয় সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এর পানি নিষ্কাশনের একমাত্র পথ রেল কর্তৃপক্ষ রেললাইন সংস্কারের সময় বন্ধ করে দেয় দেখা দেয় জলাবদ্ধতা। অভিযোগ বারবার জানানোর পরেও আমলে নিচ্ছে না রেল কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন। ড্রেনেজ ব্যবস্থাটা যদি সচল থাকতো তাহলে পানিটা নেমে যাওয়ার সম্ভাবনা ছিল। মাননীয় ডিসিপি মহোদয় স্যার চেষ্টার উদ্যোগের কারণে অবিলম্বে এখানে প্রকল্পের আওতাধীন কাজ হওয়ার সম্ভাবনা আশা করছি আমরা। এদিকে পরিবহন সমস্যার পাশাপাশি দূষিত পানি দিয়ে মালামাল ওঠানামা করাতে গিয়ে চর্মরোগ সহ নানা সমস্যায় আক্রান্ত হচ্ছেন শ্রমিকরা। চলাফেরার সমস্যা, যাতায়াতের সমস্যা, আসা যাওয়া এই পচা পানি দিয়ে, নোংরা পানি দিয়ে আসা যাওয়া করতে হয়। হ্যাঁ, পায়ের ভিতরে গাও হয়ে যায়। একটা লেবার ঠ্যাং গাও হয়ে যেতেছে। এই জলবদ্ধতা এটা আজকে 15-16 বছর ধরে এটা এই জায়গায়। সাধারণ মানুষের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হইতেছে, তারা কি এগুলো দেয়নি? রাস্তার বাউন্ডারি ওয়াল হয়ে গেলে গিয়া, ড্রেনিংগুলো হয়ে গেলে গিয়া মোটামুটি একটা গুদামের জন্য একটা অত্যন্ত এটা মনে করার নাম না, আমি মনে করি এটা ভালো হইব। এই অবস্থায় প্রশাসন বলছে জলাবদ্ধতা নিরসন ও উন্নয়নে নেওয়া হচ্ছে পরিকল্পনা। এই খাদ্য গুদামটি অনেক পুরাতন, এটি ভেঙে নতুন করে খাদ্য গুদাম করার একটি প্রকল্প নেওয়া হয়েছে, সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। এখন সরকারের অর্থের সংস্থান করা সাপেক্ষে সরকার নিশ্চয়ই এটা বিবেচনায় রেখেছে এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা ধর্মপুরে নতুন খাদ্য গুদামে কাজ শুরু করতে পারব। জেলার প্রধানের খাদ্য সংরক্ষণাগারটির সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। বাগেরহাটে গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয় প্রকল্প 2-এর ঘরগুলোর বেশিরভাগই পড়ে আছে খালি। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় মিলছে না কাজের সুযোগ, ফলে আশ্রিতরা পড়েছেন চরম আর্থিক সংকটে। জনশূন্য স্থানে প্রকল্প হওয়ায় বাধ্য হয়ে ঘর ছাড়ছেন অনেকে। এ যেন ঘর আছে কিন্তু ঘরে থাকার উপায় নেই। চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কাননচক এলাকায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় গড়ে তোলা হয় 83টি ঘর। লক্ষ্য ছিল ভূমিহীন গৃহহীনদের স্থায়ী বাসস্থান নিশ্চিত করা, কিন্তু বাস্তবে এর বেশিরভাগই এখন ফাঁকা, নেই কোনো কর্মসংস্থানের সুযোগ। বরাদ্দ অনুযায়ী 10টি ঘরে 1টি করে টিউবওয়েল থাকার কথা থাকলেও নেই একটিও। বৃষ্টির দিনে হাঁটু সমান পানি জমে যায় আশ্রয়ণ প্রকল্প এলাকায়, নষ্ট হয় চলাচলের পথ। তাই আর্থিক ও পরিবেশগত চাপ সামলাতে না পেরে অনেকেই ঘর ছেড়ে চলে গেছেন। বর্তমানে 83টি ঘরের মধ্যে বসবাস করছে মাত্র 40টি পরিবার। পানি তো মোটেই নেই, কিনে এনে খেতে, পানি কিনে খাবো না ভাত কিনে খাবো। টিউবওয়েল পুঁতে গেছে, টিউবওয়েল দেয় নাই, রাস্তা নেই, এই বৃষ্টি এসে কাদার মধ্যে হাঁটা চলাফেরা জমের সমস্যা। আমাকে জায়গা পানি হয়ে যায়, আঁঠু পানি, তারপরে চুলোর মধ্যে পানি চলে যায়, রান্নার কোনো ব্যবস্থা নাই। অসহায় পরিবারগুলোর এমন ভোগান্তি ও প্রকল্পের লক্ষ্য ব্যাহত হওয়ার কথা জানালেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও। পানি এবং বিদ্যুৎ তাদের সাথে কথা বলে অতি দ্রুত যাতে উপকারভোগীরা ওখানে সুস্থ মতো শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে তার সর্বোচ্চ ব্যবস্থাটুকু করবো ইনশাআল্লাহ। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে সঠিক সুফল পাবেন গৃহহীনরা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। সংখ্যাগরিষ্ঠতা হারালো নেতানিয়াহু সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের গুরুত্বপূর্ণ জোট থেকে সাহস পার্টি পদত্যাগ করেছে। এতে ইসরায়েলি সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। ফলে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে এখন সরকার চালাতে বেগ পেতে হবে। তবে সাহস পার্টি জানায় আইন পাশের ক্ষেত্রে তারা নেতানিয়াহু সরকারকে সহায়তা করবে এবং সরকারের পতন হয় এমন কিছু করবে না। এছাড়া এ মাসের শেষের দিকে ইসরায়েলি সংসদ 3 মাসের বিরতিতে যাওয়ায় নেতানিয়াহুকে এই কমাস সরকার পতন নিয়ে চিন্তা করতে হবে না। তবে গুরুত্বপূর্ণ জোট হারানোর ফলে গাজা যুদ্ধ, সৌদি আরব এবং সিরিয়ার সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা হারিয়েছে নেতানিয়াহু সরকার।
অবশেষে নাম্বার 10 খুঁজে পেল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ক্লাবটির ঐতিহাসিক এই জার্সিটি পরে আগামী 6 বছর মাঠ মাতাবেন স্পেনের তারকা ফুটবলার লামিন ইয়ামাল। চুক্তি নবায়নের দিনে স্প্যানিশ এই ফরওয়ার্ডের হাতে আইকনিক জার্সিটি তুলে দেন ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। বার্সেলোনার 10 নম্বর জার্সি, যাতে জড়িয়ে আছে ক্লাবটির কয়েক বছরের ঐতিহ্য, অর্জন কিংবা সাফল্য, যাই বলা যায় না কেন। এই জার্সি যার গায়ে উঠেছে সেই পেয়েছে কিংবদন্তির মর্যাদা, হয়েছেন সম্মানিত। এ যেমন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদিনহো কিংবা আর্জেন্টাইন রোমান রিকেলমে। তার আগেও বার্সেলোনার নাম্বার 10 পড়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো। এছাড়া কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাও ছিলেন বার্সার নাম্বার 10। আর লিওনেল মেসির কথা তো আলাদা করে বলার কিছু নেই। 2008 থেকে 2021 সাল পর্যন্ত অর্থাৎ 13 বছর এই জার্সিটাকে আরও গর্বিত করেছেন ফুটবল জাদুকর। এই 10 নাম্বার নিয়ে এক একটি ইতিহাস করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। তবে মেসি বার্সা ছাড়ার পর এই জার্সিটা কার গায়ে উঠবে তা নিয়ে শুরু হয় আলোচনা। অবশেষে স্প্যানিশ ফুটবলার আনসু ফাতিকে মেসির বিকল্প হিসেবে ধরে নিয়েছিল বার্সেলোনা টিম ম্যানেজমেন্ট। তবে সেই আশায় ঘুরে বালি বার্সার নাম্বার 10 ধরে রাখতে পারেননি ফাতি। এবার নতুন নাম্বার 10 খুঁজে পেল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কাতালানদের হয়ে দুর্দান্ত সময় পার করা লামিন ইয়ামালের গায়ে উঠতে যাচ্ছে ঐতিহাসিক এই জার্সিটি। বার্সার সঙ্গে 2031 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে স্প্যানিশ এই ফরওয়ার্ড। ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা চুক্তি স্বাক্ষরের দিনই ইয়ামালের হাতে তুলে দেন আইকনিক 10 নম্বর জার্সিটি। এছাড়া বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে 10 নম্বর জার্সিটি পেয়েছেন 18 বছরের লামিন ইয়ামাল, যা একজন ফুটবলারের জন্য বেশ গর্বের এবং আনন্দের। এদিকে চুক্তি স্বাক্ষরের পরপরই ইয়ামালের 10 নম্বর ফ্যান জার্সি বিক্রি শুরু হয়ে গেছে বাজারে। এখন ভক্তদের মনে প্রশ্ন, যে যোগ্যতায় এই ঐতিহাসিক জার্সিটি গায়ে জড়ালেন ইয়ামাল, তার মান ধরে রাখতে পারবেন কতদিন? নাকি আনসু ফাতির মতোই ভবিষ্যৎ অপেক্ষা করছে ফুটবল বিশ্বের নতুন এই তারকার জন্য? তা অবশ্য সময় বলে দিবে। তাসওয়া নাফি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।